গুড আফটারনুন। এখন বাজে দুপুর 2টো। আশিস খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেল। আর সকাল থেকে একদম বৃষ্টিপাত কিচ্ছু হয়নি, খুব রোদ ছিল। হঠাৎ করে ওই দিকটা কালো হয়ে এসেছে, তো ভাবলাম আর সময় নষ্ট না করে বরঞ্চ জামা কাপড়গুলো শুকিয়ে গেছে নিয়ে নিই। সকালে চাদর কেচে দিয়েছি, যা যা কেচে দিয়েছিলাম। তো কথা বলতে বলতে ক্যামেরাটা অফ করে আগে জামা কাপড়গুলো তুলে নিলাম, কারণ যে হারে মনে হচ্ছে যে এক্ষুনি এমনভাবে বৃষ্টি নামবে যে সব কিছু ভিজে যাবে। তারপরে একটু শেডের তলায় এলাম, ভাবলাম আকাশের দিকে তাকিয়ে দেখি আর তোমাদের একটু দেখাই। দেখো প্রকৃতির কি খেলা, সকালবেলা একদম ঝলমলে রোদ, আর জামা কাপড়গুলোও আজকে অনেক দিন পর কড়কড়ে হয়ে শুকিয়েছে। তো জানো তো, আজকে বৃহস্পতিবারের পুজোটা খুব সুন্দর করে উঠেছি। তারপরেই আমি বাধা পড়ে গেছি। আমি মা লক্ষ্মীকে তার জন্য যে কত প্রণাম জানালাম। খুব ভয় ছিলাম যে বৃহস্পতিবারের পুজোটা করতে পারবো কিনা। এর আগেও আমি তোমাদের সাথে ভেজিটেবল পকোড়া শেয়ার করেছি, কড়াইতে করেছি, আপ্পে প্যানে করেছি, আজকেও আপ্পে প্যানে করছি। জানো এর মধ্যে কি করেছি? ওই যে ঘষানিটা থাকে না, গ্রেটারটা, ওটা দিয়ে একদম সূক্ষ্মভাবে কুমড়ো, গাজর ভালো করে গ্রেট করেছি। কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, আর বেসন দিয়েছি, অল্প লবণ দিয়েছি। মিষ্টি কিন্তু আর দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ কুমড়ো আর গাজর এমনিতেই মিষ্টি। তো এরপরে ধরো তুমি চাইলে একটু কাঁচা লঙ্কা কুচি দিতে পারো, আমি আর দিলাম না। ওই আয়ুষ্মান খাবে তো মুখে কাঁচা লঙ্কা পড়লে আবার উয়া করবে, না হলে একটু কাঁচা লঙ্কা কুচি দিলেও খুব ভালো লাগে। একটু ধনে পাতা, আলু কুচিও, আলুও কিন্তু একটু ছিল আমার কাছে গ্রেট করা, কেটে রাখা, তো সেটাকেও গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন এটাকে আর কিচ্ছু করার নেই, একটুখানি ভালো করে মেখে, বললামই তোমাদের বেসন আর চালের গুঁড়োও দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। আর বেশি কিচ্ছু না, সিম্পল। এখন আপ্পে প্যান বসিয়ে দিয়েছি। তোমরা আপ্পে প্যান ছাড়া কড়াইয়ের মধ্যে, ননস্টিক কড়াই হোক, এমনি কড়াই হোক, সেখানে অল্প সামান্য তেল দিয়ে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিতে পারো। আমি আপ্পে প্যানের মধ্যে করব, কারণ এটা আমার আছে। আর এখানে একটু ঘি ব্রাশ করে দিতে পারো, বা যেটা ইচ্ছা তোমাদের। সাদা তেল, আমি সাদা তেল দিয়েই করব, তাই আমি সাদা তেল দিচ্ছি। একদম অল্প করে লাগে তো। আর ননস্টিক প্যানে করলেও কিন্তু খুব যে তেল লাগে তা কিন্তু নয়। আমি একটা ভালো, আমার এমনি ননস্টিকের একটা কড়াই আছে, কিন্তু ভালো প্যান নেই, ফ্রাই প্যান যেটাকে বলে, যার জন্য না অনেক রেসিপি আমি করতে পারি না। একটু ব্রাশ করে নিই। আশিস খেয়ে বেরিয়ে গেছে, আমার আর আয়ুষ্মানের জন্যই করছি এটা। তো এই আপ্পে প্যান বা আপ্পাম প্যান যেটাই বলো না কেন, এত অল্প তেলে হয়ে যায় না, সুন্দর একটা শেপ নিয়ে নেয়, সব থেকে বড় কথা। তবে এই পকোড়াটা করবার জন্য এই আপ্পে প্যান তোমার নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ননস্টিকের যে কড়াই থাকে সেখানে করতে পারো, বা নর্মাল কড়াইতে সাদা তেল দিয়ে এরকমভাবে ভেজে ভেজে করো। একটা এত সুন্দর টেস্ট হয় না, না করে খেলে বুঝবে না। তো কুমড়োগুলো আমি আবার কখনো কখনো না একদম ছোট ছোট করে বটিতে বা ছুরি দিয়েও কেটে নিই, আবার কখনো কখনো এরকম গ্রেট করে করি, তাতে স্বাদটা অন্যরকম হয়। তো এরকম আপ্পে প্যানের মধ্যে আমি বিভিন্ন ধরনের রেসিপি এরপর তোমাদের সাথে শেয়ার করব, টিফিন রেসিপিও শেয়ার করব। তো এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ঢেকে ঢেকে করলেই কিন্তু অল্প তেলের মধ্যে আপ্পেগুলো রেডি হয়ে যায়। তো আজকে না একটু নিজের জন্য থালাটা একটু সাজিয়ে গুছিয়ে নিলাম।
পকোড়াগুলো এইভাবে নিয়েছি, জানি না ভালোভাবে কালারটাই তোমাদের দেখাতে পারছি না, অরিজিনাল কালারে দেখাবো। আসলে এটা একটু ওয়ার্ম কালার দিয়ে না আমি ভিডিওটা করি আজকাল, তাহলে ব্রাইটনেসটা ভালো আসে। তোমাদের অরিজিনাল যে কালার সেটাতে দেখাচ্ছি। আর একটু নিজের জন্য রায়তাও করলাম। রায়তাটা ঘরে এখন কেউই খাচ্ছে না, শুধু আমিই খাচ্ছি, কারণ সবারই একটু একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার লেগেছে। ডিমের কষা একদমই ঝোল নেই আর কি, বলতে গেলে একদমই কষা। অনেকটা ঝোল করেছিলাম, আশিস খেয়ে নিয়েছে, কারণ তখন আমার অর্ধেক রান্না হয়নি। ডাল নিলাম একদম সামান্য অল্প পরিমাণে মশলা ডাল, খুব ভালো খেতে, কিন্তু খুবই তেল কম দিয়ে। আর অল্প একটু ভাত নিয়েছি, একদম সামান্য ভাত। আর এটা তো জানোই, সব সবজি দিয়ে দেখালাম একটা করেছি। বলতে পারো এটা একদম ডায়েট, একটা মানে ডায়েটের জন্য এই খাবারটা কিন্তু খাওয়া যায়, যেহেতু একদমই কোনোটাতেই তেল মশলাযুক্ত কিছুই নেই। এবার অরিজিনাল কালারটায় দেখাই। এইবার দেখো, এই হচ্ছে অ্যাকচুয়াল কালারটা এসেছে। দিন ভাবি যে একদম সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করব, কিন্তু সকালবেলা ভিডিও শ্যুট করতে গেলেই না আমার সমস্ত কাজগুলো দেরি হয়ে যায়। আরও সকালে উঠতে হবে, তখন 5টারও আগে উঠতে পারলে তবে এখন আমি পারবো তোমাদের সাথে সব কিছু রুটিন শেয়ার করতে। কারণ এখন কাজের এত প্রেশার থাকে না, আর এত তাড়াহুড়ো থাকে, যেহেতু আশিস সকাল সকাল বেরিয়ে যায়, ফলে আমার মানে খুবই সমস্যা হয়ে যায়। এখন আয়ুষ্মান যাবে 4টের সময় কম্পিউটারে, সচিন নিয়ে যাবে, কিন্তু ওয়েদারটা একদমই ভালো লাগছে না। আমি ভাবছি ওকে অনলাইন করিয়ে দেবো, দেখি কি করা যায় না করা যায়, সেই বুঝে বলে দেবো। জলে বোতলটা না, টাটা। আঙ্কেল এসে গেছে কিনা আগে দেখে নেই। দুগ্গা দুগ্গা, আজকেও সচিন যাচ্ছে দিতে, দেখে নি তাও বলো। আশিস গেছিল চাঁদনিতে আজকে, আমার জন্য ট্রাইপড নিয়ে এসছে, একটা না অনেক কটা নিয়ে এসছে, তোমাদের দেখাবো। কত করে নিলে এগুলো? মানে 200 টাকা। অনলাইনে কিন্তু এগুলো বেশি দেখা, প্লাস এখান থেকে যখন কিনতাম তখনও দাম বেশি ছিল। কি হলো, কিছু প্রবলেম হয়েছে? আরও এইটা ছাড়াও বড় ট্রাইপড নিয়ে এসছে, কারণ আমার যে বড় ট্রাইপডটা ছিল ওটা দিয়ে আর কাজ করা যাচ্ছিল না। সব থেকে কাজের জিনিস, সব থেকে কাজের জিনিস। আর ট্রাইপড ছাড়া আমাদের চলে না, আমার ঘরে মানুষের মানে আমাদের মানুষের সংখ্যার থেকে বেশি ট্রাইপডের সংখ্যা। ওই বড় ট্রাইপডটা একটু হাতে করে দেখাও ঘুরিয়ে। না ওটা না, হ্যাঁ এটা সব থেকে ফাস্ট ট্রাইপড। এই ট্রাইপডটা দেখেছিলাম, এটা কিন্তু সব থেকে ভালো ট্রাইপড, এটা নিতে পারতে। এই ট্রাইপডটার থেকেও ভালো এটা, দারুণ। এটা ক বছর চললো বলো তো, এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। থেকেও ভালো। দেখাও একটু হাত দিয়ে বড় ট্রাইপডটা যেটা কিনেছো, মানে খুলতে হবে না, ওটা আমি পরে খুলে দেখাবো। এটা কি বলো তো, এটা যেটা সমস্যা হচ্ছে, এটার একটা ঠ্যাং খুলে গেছে, একটা না দুটো ঠ্যাং খুলে গেছে, এটাও খুলে এসছে নিজে থেকে, মানে একদম বয়স হয়ে গেছে, দাদু হয়ে গেছে একদম, কিন্তু দাদু হলেও শক্তপোক্ত দাদু হয়ে গেছে। না গো বলো, বিশাল মজবুত ট্রাইপড, কতবার পড়েছে যে তার ঠিক নেই। অন্যগুলো যেগুলো যেগুলো এই যেটা নিয়ে এসছে দেখছো, এই যে কত মানে গেছে খারাপ হয়ে, তারই অত্যা নেই। তারপরে ভালো ট্রাইপড যেটা আনলো সেগুলোও খারাপ হয়ে যায়। মাঝখানে যেগুলো ব্যবহার করছিলাম, মিডিল ট্রাইপড কোথায় গেল, যাই ওখানে রেখেছে, নিয়ে গেছিল, সারাতে পারেনি। ওটা একটু হাত দিয়ে দেখো বক্সটা। এর থেকেও বড়টার থেকেও ভালো, মাপ একই সাইজ। খুলতে হবে না এখন, খুলতে হবে না, থাক। ওর থেকেও বড়, আমার হাইটের থেকেও বড়। খুব দরকার বাবা, আমাদের ট্রাইপড থাকা মানে জীবন থাকা। অনেক টাকার ইনভেস্টমেন্ট।
তো যারা ভ্লগিং করবে বা যারা রান্নার ভিডিও শ্যুট করো তাদের জন্য তো প্রচণ্ড পরিমাণে প্রয়োজন হচ্ছে এই ট্রাইপড। কারণ আমাদের তো কাজগুলো দেখানো নিয়ে কথা, আমাদের রান্নার জিনিস দেখাতে হবে, বিভিন্ন ধরনের কাজ বা বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দেখানোর সময় যখন কিছু করি তখন ট্রাইপডটাই প্রয়োজন। কেউ মোবাইল ধরে দিলে সেই জিনিস বা সেই ধরনের ভিডিও কিন্তু আসে না। আর তো সেই জন্য আমার ঘরে আর কিছু থাকুক না থাকুক, ট্রাইপড না থাকলে না আমার অ্যাংজাইটি কাজ করে। কদিন যে আমি কীভাবে কাজ করেছি দেখবে, আমার ক্যামেরাটা ভীষণ হিলতো। ওই সেলফি স্টিক টাইপের যে ট্রাইপডগুলো থাকে না, ওইটা দিয়ে আমি এতদিন কাজ চালিয়েছি, যার ফলে কি ভারী যেই মোবাইলটা রাখছি, যেটা দিয়ে আর কি শ্যুট করি, যেই রাখছি সঙ্গে সঙ্গে ওটা মানে হিলতে থাকতো। তো আমাকে অনেকে কমেন্ট করতে পায় তোমার মোবাইলটা ভীষণ নড়ে, ওটাকে ঠিক করো। যার ফলে কি হয়, অনেকের চোখে সমস্যা হয়, ভিশনে অসুবিধা, আমার নিজেরই হতো। তো সেই জন্য ট্রাইপডটা এনে দিয়েছে, এখন আমার শান্তি। আর আমি তো অনলাইন কিনি না, আমার চাঁদনি থেকেই আসে, মানে চাঁদনি চক থেকে আশিস যখন যায় কিনে আনে, কারণ আমাদের কোম্পানির বিভিন্ন কাজের জন্য মাঝে মধ্যেই যেতে হয়। আর ওখান থেকে কিনলে যেগুলো তোমাদের দেখালাম সিলভার কালারের যে হালকা যে ট্রাইপড, সেটার দাম ওখানে নিয়েছে মাত্র 200 টাকা। এখানে তুমি কিনতে যাও 350-400 কমে পাবে না। তো যাই হোক, আর বড়টা বেশ অনেকটা দাম নিয়েছে, সেটা যখন আমি দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। বাইরে কিনতে গেলে অনেক টাকা, ওটা হাফেরও আরেকটু হয়তো বেশি ধরো, এরকম অবস্থাতে পেয়েছি। তো চা করে নিলাম। আশিস যেহেতু চাঁদনি থেকে এসেছে, ও আপাতত ঘরেই আছে, বেরিয়ে যাবে, অফিসেই যাবে এখন। আমি বললাম চলো একসঙ্গে একটু চা খাই। তো চা খেলাম, আর আয়ুষ্মান কিন্তু অন্য খাবার অলরেডি খেয়ে নিয়েছে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 7:45, 7:40। এখন আমি বেরোচ্ছি। সোনালীকে বললাম চল বেরিয়ে দুজনে একটুখানি বাজার থেকে ঘুরে আসি, কারণ এই ঘরে প্রচুর কাজ পড়ে আছে। বাসন ধোয়া হয়নি, ওই ঘর অগোছালো, রান্নাঘর পরিষ্কার করতে হবে, রান্না করতে হবে, সব থেকে বড় কথা। চিকেন নিয়ে এসছে, কিছুটা আমি তুলে রেখেছিলাম, আবার কিছুটা নিয়ে এসছে, বলে চিলি চিকেন বানাও। এসব আর আমাকে রান্না করতে হবে, রান্না করব। ভাবলাম না একটু বেরোই, না বেরোলে না আর বেরোনোই হয় না, এই ঘরের মধ্যে থেকে থেকে অসহ্যকর লাগে। বেরোই বাজারে, সন্ধ্যাবেলা আমি একটু বেরোই, কিন্তু সোনালির সাথে বেরোনো হয় না। না, দুজনেরই যখন টাইম হয়েছে তো যাই। কারণ আমার ছেলে শনিবারটাই, এই বৃহস্পতিবারটাই তো ম্যাক্সিমাম পড়াটার সময়টা বেশি, বাকি দিন তোর। আর এখন তো আমি ম্যাক্সিমাম সাবজেক্ট ওকে পড়াই, যার ফলে কি আমার লিমিট শর্ট। এক সেকেন্ড, সোনালি নেমে দাঁড়িয়েও আছে, ফোন করলো আমাকে। বন্ধু, কি খবর তোমার? জোরে বলো, শোনাই গেল না। খুব ভালো। অনেকদিন পর আমরা এলাম, বল। চল, আমরা ঘুরে টুরে অনেকক্ষণ আজকে হেঁটেছি, বল সোনালি। প্রচুর ভেবেছিলাম আজকে আমরা হাঁটবো, প্রচুর হেঁটে বাজার টাজার করবো ভেবেছি, কিন্তু বাজার কিচ্ছু বসেনি। আমাদের এদিকে সব খোঁড়াখুড়ি চলছে, দোকানপাট তুলে দেওয়া হয়েছে। তো কোনোক্ষণে তাড়াতাড়ি এলাম, ওর তো মেয়ের ছুটি হতে দেরি আছে, আমার ছেলে 9:30টায় ছুটি। আমি এসে ঝটাপট রান্না বসিয়েছি, কিচ্ছু হয়নি, সব করবো পরে, আগে রান্নাটা করে নিই। এই দেখো বাসনপত্র রয়েছে, রান্নার আমি যাবতীয় বাসন ধুয়ে নিয়েছিলাম। এগুলো হচ্ছে সব বিকেলের চা খাওয়া থেকে শুরু করে, তারপরে আশিস ভাত খেয়েছে, আশিস না সরি আমরাই খেয়েছিলাম, আমরা আশিসেরগুলো আগেই ধোয়া হয়ে গেছিলো বাসনপত্র, কারণ সব এই যেটুকু ভাত টাত খেয়েছিলাম ওইগুলো আছে, এই সমস্ত কাজ করে আছে। তা আমি বললাম তুই একটু বসে গল্প টল্প করি। আর এদিকে আমি রান্না এসে সব ম্যারিনেট করলাম, চিকেনটা ম্যারিনেট করেও যায়নি, কারণ আমি যে ভাবছিলাম যে আজকের দিনটাই, বৃহস্পতিবার দিনটাই আমি একটু ফ্রি পাই, তো ভালো করে বন্ধুর সঙ্গে ঘুরে খেয়ে আড্ডা দিয়ে ঘুরতে ঘুরতে গল্প করতে করতে এসে আনলাম না, এবার ঝটপট রান্নাটা বসিয়ে নিই, চলো আগে রান্না করে নিই। আর এটা একদমই কিন্তু ঠিক, আমি দেখেছি ম্যাক্সিমাম মেয়েদের এখন বিশেষ করে ভীষণ ওই পিরিয়ড চলাকালীন পেটে ব্যথা হয়, উঠতে পারে না। এটা কিন্তু এখন বরঞ্চ অনেক বেশি বেড়ে গেছে, আমরা ছোটোবেলায় এতটা দেখিনি। আর এটা হতে পারে হয়তো লাইফস্টাইলের জন্য বা অন্যান্য, এখন তো সিস্টের সমস্যাও বেড়ে গেছে। তো আমি একটা কথাই তোমাদের বলবো, আমার না ছোটোবেলা অদ্ভুতভাবে স্কুলে একজন ম্যাডাম খুব ভালোভাবে বলতে পারো ব্রেন ওয়াশ করে দিয়েছিল। তখন সবে শুরু হয়েছে ফার্স্ট টাইম। ক্লাসে আমি বললাম ম্যাম আমাকে টয়লেটে যেতে হবে, বলে এখন তো ক্লাস চলছে, এখন টয়লেটে তুমি যেতে পারবে না। আমি তখন ওনাকে বলেছিলাম ম্যাম আমার এখন পিরিয়ড হয়েছে, আমার ফার্স্ট টাইম। তখন উনি আমাকে খালি বললেন যে শুধু তুমি নয়, এই পৃথিবীর যত মেয়ে আছে সবারই একদিন না একদিন ফার্স্ট টাইম শুরু হয়। এটা এমন কোনো বড় ইস্যু নয় যে এর জন্য তুমি কোনো রকম অ্যাডভান্টেজ পেতে পারো।
সেই যে উনি আমাকে বলেছিলেন সেই দিন থেকে আমার মনে হয়েছে সত্যিই তো এটা এমন কোনো ব্যাপার নয়, আর আমার এমন কিছুই সমস্যা হচ্ছে না যে এটা বলে আমাকে একটা অ্যাডভান্টেজ নিতে হবে। আর সত্যি বলতে তখন সত্যি কোনো সমস্যা ছিল না, কিন্তু এটাও ম্যাম তখন বলেছিলেন কিন্তু যদি তোমার কোনো সমস্যা হয় অবশ্যই সেটা চিকিৎসা তুমি তোমার মা বাবাকে বলে করাবে। মানে ওটা একটা শিক্ষা ছিল বলতে পারো। তারপরে আমাদের ক্লাসে এরকম অনেক মানে স্কুলে এরকম অনেক ধরনের বড় বড় ব্র্যান্ডেড কোম্পানি থেকে যে প্যাডের কোম্পানিগুলো থাকে সেখান থেকে আসতো, আমাদের বিভিন্ন ধরনের ভিডিও করা মানে শো করানো হতো যে কিভাবে আমরা এই জিনিসগুলোকে ওভারকাম করতে পারি। এখন সেই সমস্ত স্কুলে হয় কি না আমি জানি না, কারণ আমার তো ছেলে, হয়তো মেয়ে হলে আমি জানতে পারতাম, কিন্তু ছেলেদের যেহেতু এই ধরনের ক্লাস হয় না, আদৌ হয় কি না আমি ঠিক জানি না। আর আমার বলতে গেলে প্রথম দুদিন সাধারণ যে সমস্যা হয় অর্থাৎ হেভি ফ্লো, হালকা পেটে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, লেথার্জি, এগুলো সব আমার হয়, কিন্তু সেই হারে যে একটা ব্যথা না উঠতে পারার ব্যাপার এগুলো হয় না। তবে একটা গা গুলানো ভাব, এমনকি যেদিন শুরু হয় তার আগে সকাল থেকে একটা কেমন একটা হট ফ্ল্যাশ ব্যাপার থাকে শরীরের মধ্যে, যেটা থেকে আমি খুব ভালো বুঝতে পারি এবং ভীষণভাবে আমার মানে হার্ট রেট ফাস্ট থাকে, ভীষণ বুক ধড়ফড় করে, এগুলো হচ্ছে সিমটম শুরু হওয়ার। বাকি অন্য কোনো সমস্যাকে আমি খুব একটা গুরুত্বই দিই না। আমি দেখেছি আমি যখনই গুরুত্ব দিই সেই সমস্যা আমার ওপর বেশি করে পেয়ে বসে। তাই এইভাবেই আমি জিনিসগুলোকে খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারি এবং খুব একটা কষ্ট মনে হলেও হয় না। আর দেখবে আমাদের যখন সন্তান আসে, আমার তো সিজার হয়েছে, 1 মাস ধরে সেই সিজার অবস্থাতেই মানে পেটের সেলাই নিয়ে, তারপরেও আমাদের শরীরে এত কষ্ট নিয়েও, পিরিয়ড নিয়েও, আমাদের সমস্ত বাচ্চাকে নিয়ে রাত জাগা, জামা কাপড় ধোয়া সবই কিন্তু করেছি এক সময় আমি। তো এক সময় না, মানে ওই সময়টায় তো ওই জন্য না ওই জিনিসগুলোকে যখনই ভাবি তখন মনে হয় যে না, এই কষ্টটা এখন কিছুই কষ্ট না, কষ্ট মনে করলেই কষ্ট। এইভাবেই আমি নিজেকে এই টাইমটা ভীষণভাবে অ্যাক্টিভ রাখি। তাই বলে এটা বলবো না যে যাদের প্রচণ্ড কষ্ট হয় তাদের কষ্টটা মোটেও কষ্ট নয়। তার অনেকেরই আছে যারা ব্যথায় উঠতেই পারে না প্রথম 2 দিন। তো সেক্ষেত্রে আমার মনে হয় সঠিক চিকিৎসা এবং এক্সারসাইজ করা, বাকি অন্যান্য দিনগুলোতে এক্সারসাইজ করলে এই সমস্যা থেকে কিন্তু খুব সহজে মুক্তি পাওয়া যায়। তো এটাই হচ্ছে আমি বলবো যে সমস্যা হওয়ার আগে সমস্যা নিরাময়ের দিকে গুরুত্ব দেওয়াটা খুব দরকার, না হলে সেই সমস্যা আরও বড় আকার ধারণ করবে। তো দেখলে আমি সোনালির সাথে ঘুরে এসেও কিন্তু ঝটাপট করে বাসন ধুয়ে ফেললাম, রান্নাও হয়ে গেল আমার চিলি চিকেনটা। এসে কিন্তু আমি চিকেনগুলো ধুয়ে ম্যারিনেট করে রান্নাটাও সেরে নিলাম ঝটপট করে। দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হচ্ছে, পা থেকে কোমর অবধি ভীষণই যন্ত্রণা করছে, কিন্তু তারপরেও আমি এতটুকু না থেমে ননস্টপ কাজ করে যাব। তারপর যখন শোবো একদম টান হয়ে আরাম করে শোবো, তারপর আবার সকালবেলা ফ্রেশ হয়ে যাব। এইভাবেই কিন্তু ছোট থেকে আমরা তৈরি হয়ে যাই। আর এইগুলো বলা মানে তোমাদেরকে কিন্তু আমার নিজের বড়াই করা নয়। আমার এই কথাগুলো বললে অনেক মানুষ কিন্তু নিজের মধ্যে সেই স্ট্রেংথটা পায়। আমি তো ভীষণভাবেই কারোর থেকে এই ধরনের কথা শুনলে পাই। ওই যে বললাম, আমার এক ম্যাম আমাকে ছোটোবেলায় শিখিয়ে দিয়েছিলেন যে যিনি মহাকাশে যাচ্ছেন তিনিও একজন নারী, তারও কিন্তু এই সমস্যা হয়। যিনি চাকরি করছেন পুলিশে তিনিও নারী, অর্থাৎ যে নারীরা চাকরি করছে তাদেরও কিন্তু এই সমস্যা হয়। সুতরাং তুমি এই কথাগুলো বলে কোনো অ্যাডভান্টেজ পেতে পারো না যতক্ষণ না তোমার শরীরে কোনো রকম কমপ্লিকেশন দেখা দিচ্ছে। তো এইভাবেই নিজেকে মোটিভেট করি, উঠে দাঁড়াই, আর 2 থেকে 3টে দিন এমনি কেটে যায়। তবে আমার একটা কথাই বলবো বেশ কিছু বন্ধুদের, যে যাদের সমস্যা হচ্ছে ইদানিং, তারা একটু লাইফস্টাইল চেঞ্জ করে দেখতে পারো। ওষুধ তো অবশ্যই খেতে হয়, তার সাথে বাইরের খাবার দাবার চেঞ্জ করে এক্সারসাইজ করে দেখো, 1 বছরের মধ্যে তারা রেজাল্ট পাবে, এটা একদম গ্যারেন্টেড। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে রুটিও করে নিলাম, আর সোনালি অনেকক্ষণ তারপর বসেছিল, আমরা দুজনে গল্পও করলাম। এটা হতে পারতো যে আজকে আমি হাঁটতে নাই বেরোতে পারতাম, তাতে আমার কিছুটা রিলিফ হতো। আবার হাঁটতে না বেরোলেও না নিজের শরীরটা অ্যাক্টিভ থাকে না, আমি এটা খেয়াল করেছি। ওই জন্য প্রত্যেক দিন বিকেলবেলা আমি একটু হলেও বাজার দোকান করি, তার সাথে সাথে একটু হেঁটে আসি। তো হয়ে গেছে। এরপর দেখো রুটিগুলো 3টে রুটি করলাম, আর 3টে করবো, টোটাল 6টা। আশিসের 3টে, আয়ুষ্মানের 2টো, আমার 1টা। তো নিচে যে প্লেটটা দিই ওটাতে কি বলতো, যে নিচে অনেক সময় ভেপার হয় না, ভিজে যায় না কখনো রুটিগুলো, আলাদা করে তোমাকে কোনো কাপড়ও দিতে হবে না। তো হয়ে গেছে। ওদিকে রান্নাঘরে যাবতীয় কাজ সেরে এসেছি। এখন বিছানার ওপর যা যা দুপুরে জামা কাপড়গুলো ছিল, চাদর নিয়ে এসেছিলাম, সেগুলো সব ভাঁজ করব, বিছানাপত্র পরিষ্কার করব। এই জামা কাপড় ভাঁজ করে রাখতে যাব ক্যাবিনেটে। তাহলে কি হলো, রাতেরটা রাতেই, মানে প্রতিদিনেরটা প্রতিদিন কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমার ঘর দুটো অগোছালো হয়ে থাকে না। তো এইভাবেই আমি নিজের কাজগুলোকে এগিয়ে রাখি বা গুছিয়ে রাখার চেষ্টা করি, আর এতে নিজেও ভীষণভাবে অ্যাক্টিভ থাকি।
আর ভীষণভাবে নিজেকে মানসিকভাবে পজিটিভ রাখবার চেষ্টা করি। তোমরা অনেকেই বলবে পায়েল বাইরে থেকে এসে তুমি জামা কাপড় ছাড়লে না কেন? আসলে দেখো, এসেই না আমি রান্নাঘরে চলে গেছিলাম, ওই চিকেন রান্না করে আমি ভাবলাম আর নাইটি পরবো না, এই জামা কাপড়গুলো তো আমাকে কাচতেই হবে, কারণ ঝটপট রান্না করাটা তখন আমার খুব দরকার ছিল। আশিস এসে খেতে চাইবে, আয়ুষ্মান এসে খেতে চাইবে। তো আমি যে নাইটিটা চেঞ্জ করে, মানে জামাটা চেঞ্জ করে রান্নায় ঢুকবো, ওইটুকু মাথাতে আসেনি। যখন বাড়িতে ঢুকেছি তখন অলরেডি 9:20 বাজে। তো ভাবলাম যে ঠিক আছে চলো সব কাজ একেবারে সেরে নিয়ে জামা কাপড়টা তারপরে ছাড়বো, না হলে সেই তো এঁঠো কাঠা আবার আর একটা নাইটিতে লাগবে। তো এখানে দেখো আমি সমস্ত কাজ সেরে নিয়েছি, ওদিকে আবার এক গাদা বাসন তো দেখলে তখন ধুলাম, আবার ওগুলো সব গুছিয়ে রেখে আবার রাতের যে বাসনগুলো থাকে সেগুলো মেজে তুলে রেখেছি। আর এদিকে গ্যাসটাও মেজে নিলাম, কারণ মাংস রান্না হয়েছে, ওই চিলি চিকেন ভাজবার সময় না ভীষণ তেল ছেটে এদিক ওদিক, তো সেই জন্য সাবান দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করাটা, বার্নারগুলো ধুয়ে রাখাটাও খুব দরকার। এদিকে হাতে হাতে বাদামগুলো ভিজিয়ে দিচ্ছি, চিয়া সিডটা ভিজিয়ে দেবো, তারপরে ওদেরকে গরম জল দেবো এবং নিজে খাবো। রাত্রিবেলা অবশ্যই গরম জল খাওয়াটা কিন্তু মাস্ট। উষ্ণ শুধু নয়, উষ্ণর থেকে একটু গরম জল খেয়েও দেখবে অনেক সমস্যার সমাধান তোমরা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে। একটু সময় লাগবে কিন্তু পাবে। তারপর আস্তে আস্তে তোমরা আমাকে বলো যে গরম জল খেয়ে কী উপকার পেয়েছো। তো হয়ে গেছে, ওদিকে ব্রাশ করে এসেছি, ফেস ওয়াশও হয়ে গেছে। আর এখন রাত্রিবেলা যে টোনিং ময়শ্চারাইজিং মাঝখানে কিছুদিন পুরো বন্ধ হয়ে গেছিলো, স্কিনটার একদম 12টা বেজে যাচ্ছিলো, তো ওই জন্য মুখে একটু টোনার ইউজ করে নিলাম আগে, তারপর ময়শ্চারাইজার বলতে যে টি ট্রি জেলটা আমি ইউজ করি, এর বাইরে অন্য কিচ্ছু না। তো গতকাল তোমাদের দেখালাম না একটা রেড কালারের স্পট হয়েছে, অ্যাকনে জেলটা একদিন দিতে সঙ্গেই মানে ওই রাতের মধ্যেই আমার কমে গেছে। তো এইগুলো না থাকলে যে কি হতো সেটাই ভাবি। যাই হোক, স্কিনটাকে মোটামুটি যতদিন না 40 বছর হচ্ছে ততদিন আরেকটু যত্ন করলে স্কিনটা কিছুটা অন্তত প্রোটেক্ট থাকবে। তারপর আস্তে আস্তে স্কিনের যে ইলাস্টিসিটি সেটা নষ্ট হয়, কারণ জানি না কতদূর নিজের যত্ন নিতে পারবো, তাও চেষ্টা করি। তো ওপর দিক করে যখনই আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি ওপর দিক করে করি। তো সকলকে জল দিয়ে দিয়েছি, নিজেও খেয়ে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, আবার আসছে আগামীকাল, ততক্ষণ টাটা।